ক্যাসপিয়ান সাগরে আবার উড়োজাহাজ ব্লাস্ট। এই মাসে এই নিয়ে 6 বার প্লেন ক্র্যাশ হলো এই জায়গায়। রিয়েলি দিস ইজ হরিবল। না, আর নয়। ক্যাপ্টেন বিজয় স্পিকিং। আমি কর্নেল সিং বলছি, ক্যাপ্টেন বিজয়। ও, কর্নেল সিং, হাউ আর ইউ? আই এম ফাইন, কিন্তু দেশের বিমানের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই ক্যাপ্টেন। আমি বুঝতে পেরেছি কর্নেল, আপনি কি বলতে চাইছেন। ক্যাসপিয়ান সাগরে প্লেন ক্র্যাশের ঘটনার ব্যাপারে বলছেন তো? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আর এই বিষয়ে শুধুমাত্র আপনিই আমাদের সাহায্য করতে পারেন ক্যাপ্টেন, কারণ সিএ অপারেশনের ব্যাপারে আমাদের দেশে আপনার মতো সাহসী আর এফিশিয়েন্ট অফিসার আর কেউ নেই ক্যাপ্টেন। আমি তো কিছুদিন ধরেই ক্যাসপিয়ান সাগরের এই রহস্যের সমাধান করবার জন্য ভাবছি। ভালোই হয়েছে যে আপনি নিজেই আমাকে ফোন করেছেন। আপনি চিন্তা করবেন না, আমি কালকেই ক্যাসপিয়ান সাগরে যাব। ওকে ফাইন, কিন্তু ক্যাসপিয়ান সাগরে যাওয়ার আগে আমার সাথে অবশ্যই দেখা করে যাবেন। আমি আপনাকে প্লেন ক্র্যাশের লোকেশনের এক্স্যাক্টলি প্রিন্ট আউটটা দিয়ে দেবো। ও শিওর, সঠিক লোকেশন পেলে আমার অপারেশনটা করতে একটু সুবিধেই হবে। দেখুন, এই জায়গাতেই সমস্ত প্লেন ক্র্যাশ হচ্ছে ক্যাপ্টেন। ও আই সি, তার মানে এটাই হলো সেই জায়গা যেখানে আমাকে যেতে হবে। ও মাই গড, এ তো দেখছি একটা বিশাল দৈত্য। কে কে তুই? আমি হলাম ক্যাপ্টেন বিজয়। এইখানে কেন এসেছিস? আমি দেখতে এসেছি, কারণ সমুদ্রের এখান দিয়ে ওড়বার সময় সমস্ত প্লেন ক্র্যাশ হচ্ছে। ওগুলো সব এমনি এমনি ক্র্যাশ হয় না, ওই সব কটাকে আমি নিজের হাতে ক্র্যাশ করি। আর এবার আমি তোকেও শেষ করে দেব। একে ও কোথায় গেল? এই দেখো, আমি এখানে। তুই হাসছিস? দাঁড়া, আমি এক্ষুনি তোর সব হাসি বন্ধ করে দেব। তুমি আমার হাসি বন্ধ করবে? হ্যাঁ, তার আগে আমি তোমার নড়াচড়াই বন্ধ করে দেব। ছেড়ে ফেলবো, এই জালটা আমি ছিঁড়ে ফেলবো। জাল ছিঁড়তে পারবে না। এই জালকে ছেঁড়া কারোর পক্ষে সহজ কর্ম নয়। আর এখন যদি প্রাণে বাঁচতে চাও, তাহলে বলো এই সমুদ্রে তুমি কেন এসেছো, আর কেন তুমি প্লেনগুলো ক্র্যাশ করাচ্ছ? প্রতিশোধ নেওয়ার জন্যে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রতিশোধ। কি ষড়যন্ত্র হয়েছে তোমার সঙ্গে? ওই সময় যুদ্ধ চলছিল, আর আমি নৌকো নিয়ে এই সমুদ্রে মাছ ধরতে এসেছিলাম। সবাই আমাকে রামও জেলে বলেই চিনতো, কিন্তু মাছ ধরার নেশায় আমি বুঝতেই পারিনি কখন নিজের দেশের সীমা অতিক্রম করে শত্রু দেশের সীমার মধ্যে ঢুকে পড়েছিলাম। আমি কিছুতেই সেটা বুঝতে পারিনি। তারপর কি ঘটেছিল? আরে, দেখতে দেখতে তো সন্ধে হয়ে গেল, এখনো অব্দি একটাও মাছ ধরা পড়েনি আমার জালে। আমার সারা দিনের পরিশ্রম আজ মনে হয় বিফলে গেল। আর একটু দূরে গিয়ে দেখা যাক কোনো মাছ খুঁজে পাই কিনা। এই আমি কি দেখতে পাচ্ছি? আমাদের শত্রু দেশের দিক থেকে একটা নৌকো আসছে, আর ওই নৌকো তো আমাদের দেশের দিকেই আসছে। কই দেখি তো, ওর এত বড় সাহস! আমাদের দুটো দেশের মধ্যে যুদ্ধ চলছে, এটা জানবার পরেও নৌকা করে আমাদের দেশের দিকে আসছে। ওকে এক্ষুনি এর জন্য শাস্তি পেতে হবে। কি গুলি কেন চলছে? তার মানে কি আমি আমাদের শত্রু দেশের সীমা অতিক্রম করে ফেলেছি? হে ভগবান, এবার আমি কি করি? না না, যাই হয়ে যাক না কেন, আমাকে এখান থেকে নৌকো নিয়ে পালাতেই হবে। ও পালিয়ে যাচ্ছে।
কিন্তু আমরা ওকে কোনো প্রকারেই পালাতে দেব না। সোভার ফাইটার প্লেনের সাহায্যে ওকে যেভাবেই হোক শেষ করতে হবে। এই কি, আমার মাথার উপর তো ফাইটার প্লেন যাচ্ছে, এবার আমি কি করি? এইবার মরে যাওয়া ছাড়া তোর কাছে আর কোনো উপায় নেই। এইভাবেই আমি ওই দিন মারা গেছিলাম, আর আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছিল। কিন্তু আমি তো ওই দিন কোনো অন্যায় করিনি, তবু আমার সাথে এত বড় অন্যায় কেন করা হয়েছিল? বলতে পারো আমায় ক্যাপ্টেন, কেন হয়েছিল? ওরা কি কিছুই বুঝতে পারেনি? হ্যাঁ, আমায় মেরে ওরা আমার বৃদ্ধ বাবা মাকে আরো অসহায় করে দিয়েছিল। আমার ছোট্ট সন্তানের মুখ থেকে সমস্ত হাসি ছিনিয়ে নিয়েছিল। তাই ওই দিনের পর থেকে আমি মরার পরেও শান্তি পাইনি। তাই রাগে, দুঃখে, অভিমানে আমি মানুষ থেকে দৈত্য হয়ে যাই, আর ভাবি যে সমুদ্রের ওপর থেকে যেই প্লেনই যাবে আমি তাকে ধ্বংস করে দেব। এটা তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো রামু। ভুল সিদ্ধান্ত? কিন্তু কেন? কারণ একটা অন্যায়ের বদলে আর একটা অন্যায় শুধুমাত্র অন্যায়কেই বাড়িয়ে দেয় রামু। তুমি শান্ত হয়ে যাও, এই কাজটা তুমি আর করো না। আর আমি তোমার কাছে কথা দিচ্ছি, তোমার বৃদ্ধ বাবা মার চিকিৎসা আর তোমার ছোট ছেলের পড়ার খরচ এখন থেকে সরকার দেবে। আপনি সত্যি বলছেন ক্যাপ্টেন বিজয়? হ্যাঁ হ্যাঁ, কারণ ক্যাপ্টেন বিজয় কখনো মিথ্যে বলে না। তাহলে আজ থেকে আমি আমার সমস্ত চিন্তা থেকে মুক্ত হলাম। বিদায় ক্যাপ্টেন, বিদায়। আমাদের বাঁচান, বাঁচান, সত্যপ্রকাশ বাবু, আমাদের বাঁচান। আরে ব্যাপার কি? দেখে তো মনে হচ্ছে আপনারা কোনো জিনিসে খুব ভয় পেয়ে আমার কাছে এসেছেন। আপনি ঠিকই বলেছেন সত্যপ্রকাশ বাবু, আমরা সবাই কাল রাতে দেখেছি এক জোড়া নাগরা জুতো আমাদের কলোনিতে হাঁটতে হাঁটতে ঘুরে বেড়াচ্ছে। এর আগেও আমি এই নাগরা জুতো চলবার গল্পটা আমি অনেকবার অনেকের কাছে শুনেছি, কিন্তু তখন অতটা পাত্তা দিইনি। কিন্তু আপনারা এসে যখন একই কথা বলছেন, তার মানে এই ঘটনায় কোনো রহস্য লুকিয়ে আছে। আর এই রহস্যের সমাধান আপনাকেই করতে হবে সত্যপ্রকাশ বাবু, কারণ আমরা সবাই জানি যে এই রহস্যের সমাধান একমাত্র আপনিই করতে পারবেন। ঠিক আছে, আমি এই কেসটা নিচ্ছি। আমরা একটু স্বস্তি তো পেলাম। এমন ভৌতিক ঘটনা শুরু হয়েছে যে আমরা শান্তিতে নিঃশ্বাসও নিতে পারছি না। আচ্ছা, এবার আমরা আসি সত্যপ্রকাশ বাবু, আপনি এই ব্যাপারে একটু ভাবুন। আমার মন বলছে এইভাবে নাগরা জুতো চলার পেছনে কোনো কারণ নিশ্চয়ই লুকিয়ে আছে, কিন্তু কারণটা ঠিক কি? আর এটার খোঁজ পেতে গেলে আজ রাতেই আমাকে কলোনিতে একটু ঘুরে দেখতে হবে। কে আপনি, আর কি চাইছেন? সাহায্য। সাহায্য? কেমন সাহায্য? সাহায্যই যদি চাই তাহলে সামনে না এসে এরকম ভূতের মতন ঘুরছেন কেন? সব বলবো তোমায়, তার আগে আমায় এটা বলো যে আমার আসল রূপ দেখে তুমি ভয় পাবে না তো, আর আমায় সাহায্য করবে তো? আমি সত্যপ্রকাশ কোনো কিছুতেই ভয় পাই না। আপনি আপনার আসল রূপে আমার সামনে আসতেই পারেন,
কিন্তু একটা কথা মনে রাখবেন, কোনো অন্যায় কাজে কিন্তু সাহায্য পাবেন না আপনি। না না, আমি আপনাকে কোনো অন্যায় কাজ করতে বলবো না। ঠিক আছে, আসুন আমার সামনে, আমিও দেখতে চাই আপনি আসলে কে। ঠিক আছে, তাহলে দেখুন আমি আসলে কে। আপনি আপনার নামটা বলুন। আমি সূর্যগড়ের সেনাপতি রাম সিং। সেনাপতি রাম সিং, বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করব। বলছি, তার আগে আমি আমার কিছু ঘটনা আপনাকে বলতে চাই সত্যপ্রকাশ বাবু। হ্যাঁ বলুন না আপনি। শত্রু দেশের সাথে যুদ্ধ করতে আমি ধূপগড়ের পাহাড়ে গিয়েছিলাম। কি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, চারিদিকে শুধু রক্ত আর রক্ত। তারপর কি হলো রাম সিং? হঠাৎ করে একজন সৈন্য আমাকে পেছন থেকে তলোয়ার দিয়ে আঘাত করে। আমি ঘোড়ার উপর থেকে মাটিতে এসে পড়ি। তারপর শত্রু দেশের বাকি সৈন্যরা এসে আমাকে মেরে ফেলে। নিজের দেশের জন্য আমি শহীদ হয়ে যাই। কিন্তু এই ঘটনার সঙ্গে আপনাকে সাহায্য করবার সম্পর্কটা কি? না না, ওই ব্যাপারে নয়। আসলে আমার কাছে কিছু জমানো টাকা রয়েছে, আর এখন আমি চাই ওই টাকা আমার গ্রামে গিয়ে আমার বৃদ্ধ মাকে দিয়ে আসুন। কিন্তু সেজন্য আমি কেন? অন্য কেউ তো এই কাজটা করতে পারতো। এই চেষ্টা আমি করেছি, কিন্তু আমার এক ভালো বন্ধুকে কিছু টাকা দিয়ে আমি বলেছিলাম আমার বৃদ্ধ মাকে দিয়ে আসতে, কিন্তু ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। ও ওই টাকা আমার বৃদ্ধ মাকে দিয়ে আসেনি। আমি ঠিক বুঝলাম না, আপনি অন্যের উপর ভরসাটা করছেনই বা কেন? আপনি নিজেই তো এই কাজটা করতে পারতেন। না, করতে পারবো না সত্যপ্রকাশ বাবু, কারণ কোনো মাধ্যম ছাড়া আমি আমার এই জমানো টাকা আমার বৃদ্ধ মায়ের কাছে পৌঁছতে পারবো না। এই জন্য আমি একজন সৎ, ভালো এবং সাহসী লোককে খুঁজছিলাম, যে আমার জমানো টাকা আমার বৃদ্ধ মায়ের কাছে পৌঁছে দেবে। আর এই কাজটা হওয়ার পরেই আমার আত্মা শান্তি পাবে। ঠিক আছে, সেটাই হবে যেটা আপনি চান। এবার আপনি আমায় বলুন তো, আপনার মায়ের নাম কি? আগে পার্বতী দেবী। আর আপনার গ্রামের নাম? আমার গ্রামের নাম হচ্ছে রামগড়। রামগড় গ্রামে আপনার মা কোথায় থাকেন? রামগড় গ্রামে একটা বড় নদী আছে, ওই নদীর পাড়েই একটা মাটির বাড়িতে আমার মা থাকেন। এবার এই নিন আমার জমানো টাকা। এই হলো সেই রামগড়ের নদী। তার মানে এই নদীর কিনারেই রাম সিং এর মায়ের মাটির কুটির। নমস্কার পার্বতী দেবী, আমার নাম সত্যপ্রকাশ। আমায় আপনার ছেলে রাম সিং পাঠিয়েছে। এসো এসো সত্যপ্রকাশ, এসো ভেতরে এসো। এবার বলো, কেন তুমি এসেছো? আপনার ছেলে রাম সিং আমার হাত দিয়ে কিছু টাকা পয়সা পাঠিয়েছেন। এই বয়সে আমি এইসব টাকা পয়সা নিয়ে কি করব সত্যপ্রকাশ? আচ্ছা, আমি তো আমার ছেলেকে দেখতে পাচ্ছি না। ও কোথায়? বাবা রাম, কোথায় তুই? বাবা রাম, তুই কোথায়? কোথায় তুই? আপনি দয়া করে উত্তেজিত হবেন না। এরকম উত্তেজনা হলে আপনার শরীর খারাপ হবে, আর এরকমটা হলে আপনার ছেলে রাম সিং খুব কষ্ট পাবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ সত্যপ্রকাশ। আমি আর এরকম ভাবে উত্তেজিত হব না। তুমি গিয়ে রাম সিংকে বলো যে ওর পাঠানো টাকা আমি নিয়েছি। তাহলে এখন আমি আসি, অনুমতি দিন, আমার অনেক কাজ আছে। ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্যপ্রকাশ বাবু, অনেক অনেক ধন্যবাদ। যেখানেই থাকুন আপনি ভালো থাকুন রাম সিং। আপনিও ভালো থাকুন, আপনিও ভালো থাকবেন। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।